বলাও যায় না বলাও তো সবই সমান। আচ্ছা তোমাদের পরীক্ষায় একটু এই বদলে এসে 200 কত বার করতে চলেছে করলো তাই চাপ বেড়ে গেছে তাই হচ্ছে ও দাদা আমার তো ও দাদা টিম মেটে কি বললো ও দাদা আমি 1 মিনিটে যাবো 1 সেকেন্ড দেবো আর মিলি সেকেন্ড তো দাও আমি সত্য হচ্ছি আরে ওকে বের করতে কেন আমার তো কাজ আছে না আমি লিখবো না বই লেখা লিখতে হবে না দেখতে হবে দেখো তোমাদের কালকে থেকে কি স্কুল ছুটি দিচ্ছে? হ্যাঁ জানি না তোমরা কিছুদিন আগে একটা সূত্র পড়েছিলে অন্তঃকোণের সমষ্টি 2 × n - সমকোণ সেটা প্রমাণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বহুভুজ মানে কি? যার অনেক বাহু, তাই না? তাহলে এখানে ছবিটা তোমরা আঁকবা এইভাবে, খাতাতে সবার প্রথমে একটা দাগ দেবা এক সাইডে, দেওয়া হয়ে গেল। এরপর শোনো এখানে বইতে এইচ পর্যন্ত আছে, আমাদের এইচ পর্যন্ত আঁকলেও চলবে, অল্প আঁকলেও চলবে। প্রথম যে দাগ দেওয়া তার নাম দেবা এবি, হয়ে গেল। এরপরে আস্তে আস্তে বিন্দু বসাবো, তাহলে সি ডি ই এফ জি এইচ কোথায় নিয়েছি এইচ, ঠিক আছে? আর যে কোনো তারপরে এখানে ডট ডট দিয়ে আরেকটা এইচ হবে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে ভালো করে দেখো তো, এইটুকুনি আঁকার পর এ বি যুক্ত করে আমাকে এইচ পর্যন্ত যেতে হবে, তাই না? এখন এ বি যদি যুক্ত করে এইচ পর্যন্ত যেতে হয়, তার থেকে তোমরা অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে পারবে, এরপরে দেখাচ্ছি। তো ছবিটা কেমন হবে? এ প্রথমে এ বি আঁকবা, এ বি এখানে সি ডি ই এফ ও জি জি এফ জি। আচ্ছা এবার হচ্ছে এগুলোকে যুক্ত করতে হবে। সবই তো হয় গো, তোমাদের মুখস্থই হচ্ছে। ঢুকতে হবে না, বইতে করা আছে, একদম বই থেকে দেখে ছাপা করে নেব। ছাপা 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 খাতায় করছে না দাদা, ওরা তোমাদের তো বকার নেই, ওরা খাতায় করার জন্য চেষ্টা করছে। তাই এরকম করে অপমান করতে হয় দাদা? দাদা আসি অপমান করে তোমার তো তাই মনে হলো, তুমি কি বলবো বলো? আমি তো একটা কথা বলেছি দাদা, বলতেছে তুমি বসে বসে গল্প করছো, দেখো ওইদিকে প্রিয়াঙ্কা গল্প করছে। ঠিক বলেছো দাদা, এটা ঠিক। অমৃতা দাদা ভালো হয়ে গেছে জ্বর খেয়ে, আরে জ্বর হই অমৃতা ভালো হয়ে গেছে। ও একটু কথা বলবো? না বলবো, কথা বলবো। আমার বাইরে বলতে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে দাদু হ্যাঁ ও দাদা ও না আমার খারাপ হয়ে যাবে, কাম হয়ে যাবে। ওরে রাজু সামনে দিই সবাই ইনপুট করতে হবে। যাও 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 খাবার খেয়ে আরে শোনো, তাহলে ছবিটা আঁকার পদ্ধতি কি বললাম? সবার প্রথমে এ থেকে বি আঁকবা, তারপরে ডট দেবা, একটা 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 করে একটু গুনে গুনে ডট দেবা, দেওয়ার পরে এটা আঁকবা।
হয়ে গেছে। আচ্ছা এখন এই ছবিটা এইভাবে আঁকার থেকে আরেকটা ভাবে আঁকলে সুবিধা হবে, সেটা হচ্ছে কি নিচের যে এবি বাহুকে এই পর্যন্ত এমনি বাড়াতে হচ্ছে, তার থেকে দাগটা প্রথমে বড় করে নেব। যে মাঝখানে পয়েন্ট দিয়ে লিখবা এ, এখানে লিখবা বি, এদিকে পয়েন্ট দিয়ে সি, ডি, ই, এফ, জি আর এখানে এইচ হয়ে গেল। তাহলে পরে এটা আঁকতে হবে না। এরপরে তোমরা স্কেলের সাহায্যে এগুলো ফটাফট জুড়ে দেবা। স্কেল দিয়ে জন্য দাদা ভালো লাগবে। ভালো তো লাগবে আমিও জানি। কেক হয়ে গেল। এই আর নিচে ডটটা দেখ, এটা কি দাদা ছাতা না গোল গোল? একটু আগে বলছিলেন হাত দিয়ে আঁকো, ওই জন্য হাত দিয়ে এঁকে দেখি। কে বললো? ওটা আমার তো হাতে আঁকলো না পিছনে হলো। স্কেল লেগে গেল। আচ্ছা এইটুকু হয়ে গেল। এবার চলে আসো সবার প্রথম কোশ্চেন। কোশ্চেনে কি বলেছে ভালো করে দাও। কোশ্চেনে কি বলেছে? n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। আচ্ছা n সংখ্যক মানে n মানে n এর নির্দিষ্ট মান কি হতে পারে কি পারে না? পারে, কিন্তু n এর মান কত আমরা সেটা জানি না। এই জন্য দেখো লাস্টে দেখো এখানে একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, পাঁচটা, ছটা বাহু, 7 নম্বর বাহু কি দেওয়া আছে? নেই, ডট দেওয়া আছে, মানে এদিকে আরো বাহু থাকতে পারে। ঠিক আছে, ওই জন্য n সংখ্যক। 2 নাম্বার কি বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টির পরিমাপ 2 * 10 - সমকোণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। সবার প্রথমে চলেছি প্রদত্ত। তাহলে প্রদত্ততে আমরা কি লিখবো? সবার প্রথমে বলবো কি আমরা যে বহুভুজটা এঁকেছি সেটা কি হবে? n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। তাহলে আমরা কি এই বহুভুজের নাম কি বলতো? a থেকে শুরু হবে, a b c d e f g h, a b c d e f g h, তারপর ডট দিতে হবে, ডট কাউন্ট দিতে হবে। h এর পরে যদি আরো কতগুলো বাহু থাকতো আমি জানি না, ওই জন্য h এই a এই ডট হয়ে গেল। এখন প্রশ্ন যে এত বড় নাম লিখতে গিয়ে মানুষের কষ্ট হতে পারে, এই জন্য তোমরা করতে পারো কি ছবিতে যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বিন্দু নিয়েছো, তো তুমি এতগুলো নিবা না, তুমি 4-5টা বিন্দু নেবা। তাও হবে? হ্যাঁ তুমি মনে করো সি নিলে, ডি নিলে, ই নিলে, তারপরে নিলে, মানে এই বিষয়ের মধ্যে রাখলে তো হবে, সহজ হবে। বুঝতে পারলে? কিন্তু এত বড় নাম লিখতে সময় লাগতে পারে, ওই কারণে। আচ্ছা বুঝে গেল। তাহলে সবার প্রথমে আমরা কি বলবো? সবার প্রথমে আমরা কি বলবো? বলবো যে এই ছবিটার নাম কি? a b c d e f g h, তারপর ডট 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 কেন দিতে হবে? কারণ এরপরে যদি কোনো বাহু থাকতো তার নাম লিখতাম, তাই তো? বললো n সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ। ফার্স্ট প্রদত্তের পরে কি থাকবে? প্রামাণ্য। তাহলে প্রামাণ্যতে কি প্রমাণ করতে কি হবে? এই যে বহুভুজের নাম দিয়ে কি লিখবা? এই বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে কত হবে? x 2 মানে into n minus 2 সমকোণ। হয়ে গেল এইটুকুনি, সেকেন্ড হয়ে গেল। এবার চলে আসি অঙ্কনে চলে আসি। এবার একটা আঁকার ব্যাপার আছে, অঙ্কন। অঙ্কনে কি আমরা এই কথাটা বলবো যে এর সঙ্গে, ঠিক আছে, এর সঙ্গে দেখো a থেকে b তো ফার্স্ট দাগ ছিল, এটা আমরা জুড়বো না। জুড়বো কোনগুলো? a থেকে c, ad, ae, af, ag, ah হয়ে গেল। এই বাহুগুলোকে আমরা কি করবো? জুড়বো। কিন্তু লেখার পর এভাবে লিখবো যে ac, ad, ae, af, ag, ah, ডট 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 কেন দেবো? কারণ এরপর আরো হতে পারে। মানে এরপর আরো হতে পারে। এগুলোকে বলা হবে কর্ণ। কি বলা হবে এগুলোকে? কর্ণ। তাহলে কর্ণগুলি সংযুক্ত করলাম বা কর্ণগুলি আঁকলাম, হয়ে গেল অঙ্কন। অঙ্কনের পরে আছে প্রমাণ। প্রমাণে যাওয়ার আগে আরেকবার রিপিট করে দিই। হ্যাঁ আমি তো ওটাই বলছি, তোমরা যদি চাও তো এটাকে ছোট করে নেবো। তুমি এরকম ছবি আঁকতে পারো, আমি আইডিকে দেখাচ্ছি। প্রথমে a থেকে b আঁকবা, a b হয়ে গেল। এখানে c দেবা, এখানে d দেবা, এখানে ই দেবা, হয়ে গেল। তাহলে AC AB দিয়ে এখানে ডট ডট দিই। তাহলে এই ক্ষেত্রে আমার চতুর্ভুজ, এই আমার বহুভুজের নাম কি হবে? A B C D E ডট ডট। এর মধ্যে হলো, তাহলে এই ক্ষেত্রে ছোট তোমার তখন কি বলবা? AC জুড়বো, AD জুড়বো, AE জুড়বো, দিয়ে ডট ডট। তাই হয়ে গেল, কোনো প্রবলেম নেই। তুমি বহুভুজের ছবি এইভাবে না নিয়ে ওইভাবে নিতে পারো, ঠিক আছে? যেটা ভালো হয় সেটা নেবো। আচ্ছা এরপরে অঙ্কনের পরে কি থাকবে? প্রমাণ। রিপিট করছি। সবার প্রথমে কোশ্চেনে আমরা কি বলবো? যে ছবিটা এঁকেছি সেই ছবিটার নাম দেবো। নাম দেওয়ার পরে কি বলবো? হচ্ছে একটা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ।
এবারে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? n সংখ্যক অবশিষ্ট বহুভুজের অন্তঃভুজগুলির সমষ্টি 2 * n - সংখ্যক লেখা আছে। 4 নম্বরে আমরা কি বলবো? এই যে কর্ণগুলো মানে প্রথমত বহুভুজের কর্ণগুলো তো জোড়া থাকে না, কর্ণগুলো কি জোড়া থাকে? না দাদা এখানে যেমন মনে করো আয়তক্ষেত্র হ্যাঁ না বলবো। আচ্ছা যে কোনো একটা আয়তক্ষেত্রাকার ছবি, আয়তক্ষেত্র কেমন হয়? এরকম। পা মেলে এইটা বসে এবার এটা তো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে কি কর্ণ জোড়া আছে? জোড়া নেই, তার মানে কি কর্ণগুলোকে আমাকে জুড়তে হবে। তাহলে এই ছবির ক্ষেত্রে আমরা কি বলবো? অঙ্কনে গিয়ে এসি কর্ণ, এডি কর্ণ, এই কর্ণ, এফ কর্ণ, এজি কর্ণ এবং এইচ কর্ণকে যুক্ত করা হলো এবং তার আগে দিকে ডট ডট ডট। এইচ এর পরে ডট কেন? মানে ওই যুক্ত করা হলো বলে না? আচ্ছা এইচ এর পরে ডট 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 কেন? নন্দিনী এইচ এর পরে ডট কেন? আরো হতে পারে। কারণ এখানে ডট দেওয়া আছে, আরো হতে পারে। হয়ে গেল এইটুকুনি। আচ্ছা এরপরে চলে আসি প্রমাণ। ওদা এইটুকুনি করতে পারলে 2। হ্যাঁ ওদা মাত্র সবাইকে ভালোভাবে বসতে বলো, পা মেলে বসে যাবে। নিজে ক্ষমা করে পেয়েছে অবশ্যই দাদার আমি এখন কিছু বলছি না, বলবে না তুই পা মেলে চুপ পা মেলে এটা হচ্ছে প্রমাণে। দাদার বাড়ি আচ্ছা প্রমাণে কি হবে? ও দেখে তুই পা মেলেছিস। প্রমাণ হচ্ছে দেখো এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্যান্য কৌণিক বিন্দু। আচ্ছা এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্যান্য কৌণিক বিন্দু কি কি আছে? দেখো সি বিন্দু, ডি, ই, এফ, জি, এইচ, তারপরে ডট 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 যুক্ত করার ফলে। আচ্ছা বইয়ের দিকে দাও, বই দেখো বইয়ে লেখা আছে না এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্যান্য কৌণিক বিন্দু সি, ডি, ই, এফ, জি, এইচ যুক্ত করার ফলে। তারপরে অর্থাৎ লেখা আছে না? আমরা যদি এই অংশটা না লিখে অর্থাতের পরের অংশটাও লিখি তাতেও চলবে। অর্থাতের পরের অংশ দেখো অঙ্কনের মতো। তো কি লেখা আছে? এ বিন্দুগামী এসি, এডি, এই, এফ, এজি, এইচ ডট 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 কর্ণগুলি অঙ্কনের ফলে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে লেখা আছে। তার মানে অর্থাতের আগের লাইনটুকু তুমি যদি না লেখো তাতেও কোনো সমস্যা নেই, আজ এই পরের লাইনটুকু না লিখি তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু পরের লাইনটা লিখবা সুবিধা হবে, যদি একটা লাইন লিখলে হবে দাদা। সুবিধা হবে। পুরো মুখস্থ করে যাবো পুরো ও দাদা, যদি একটা লাইন লিখলে হবে। অর্থাতের পরেরটুকুনি লিখবা, এ থেকে শুরু করবা হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, শুধু ঠিক আছে। অঙ্কনের ফলে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি করা হবে। তৈরি হয়েছে। বলছি কেন? হ্যাঁ ওটাই বলবো। দেখেন এই দেখো বললো যে n-2 সংখ্যক ত্রিভুজই কেন তৈরি হবে? ভালো করে দেখো এখানে এটা কি ভুজ? চতুর্ভুজ। n মানে কি ছিল? বাহুর সংখ্যা। এখানে বাহুর সংখ্যা কত? 4। বাহুর সংখ্যা 4। এখানে আমি কর্ণগুলোকে যুক্ত, এখানে কর্ণ একটা যুক্ত করছি, কর্ণ যুক্ত করে দিলে তাহলে কত হচ্ছে? আবার 8টা হবে। না না ওটা না, ভালো করে দেখো। যদি এটা a হয় এটা b হয়, ঠিক আছে? আমি এটা জুড়ে তো কর্ণগুলো ক্রস হয়ে গেল, আমি ওটা বলবো ওখানে দেখো এখানে ও, এই যে আচ্ছা। সঙ্গে এর জুড়েছি, জুড়ে নি যাতে পরিষ্কার করে আমরা ত্রিভুজ পাই সেটা করেছি। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ কটা পাচ্ছি? দুটো পাচ্ছি। তার মানে কি n সংখ্যক বাহু থাকলে ত্রিভুজ কটা? দুটো চারটে -2 কম। একটাই তো হলো দাদা। আচ্ছা এটা যদি পঞ্চভুজ হতো, যদি এটা পঞ্চভুজ হতো তাহলে একটা দুটো তিনটে। পঞ্চভুজ, ভূত না পঞ্চভুজ। যদি পঞ্চভুজ হতো দেখো ত্রিভুজ কটা পাচ্ছি? তিনটে তিনটে। দেখো তাহলে 5 - 2 হচ্ছে না? তিনটে না আরেকটা হবে দাদা। কি বলে আরেকটা হবে তো এত সুন্দর ওই ওই ওইটা থেকে ওইটা হাতে দেখে করে ও দাদা ওই তুমি কি বললে শুনেছি। শুনিছো? ওই যে প্রমাণ আচ্ছা বলছি প্রমাণের লাইন দেখো একদম লাস্টে লেখা আছে না হ্যাঁ এ বিন্দুগামী, দেখছো একদম লাস্টে এ লেখা আছে, এ থেকে শুরু করে ওইটা শেষ পর্যন্ত লিখো। এ বিন্দুগামী এসি, এডি, এই, এফ, জি, এইচ ডট ডট কর্ণগুলি অঙ্কনের ফলে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো প্রমাণে যেখান থেকে দাগা যাবে বলছি দাগিয়ে দাও। দেখো প্রথম দাগাবো না, আমি বলছি। দেখো প্রথমে লেখা আছে এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্যান্য কৌণিক বিন্দু সি, ডি, ই, এফ, জি, এইচ ডট ডট হয়েছে। ওর পরে দেখো লেখা আছে অর্থাৎ, অর্থাতের পরে লেখা আছে এ, তারপরে নিচের লাইনে চলে গেছে বিন্দুর সঙ্গে হ্যাঁ পেছনে, ওইখান থেকে পুরো শেষ পর্যন্ত। এই আরেকটা লাগাবো না। না আর এইগুলো ওগুলো তো লিখতে হবে, আমি শুধু ওই লাইনটা বাদ দিলাম। আচ্ছা 1 নম্বর। এরপরে আমরা কি বলবো? বলবো যে কথা না প্রমাণে বলছি, প্রমাণে কি বলবো? এ এসি বলবো বলে এসি, এডি, এই, এফ, এজি, এইচ ডট ডট কর্ণগুলি অঙ্কনের ফলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা ভুল। n-2। এই ব্যান্ড দেখো তাহলে কটা ত্রিভুজ তৈরি হয়েছে? n-2টা। এইবার ভালো করে বুঝবা
তাহলে এবার লিখবো কি অর্থের আমাদের আমাদের বহুভুজের নাম কি এ বি সি ডি ই এফ জি এইচ যেটা বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। আচ্ছা অন্তঃকোণগুলির সমষ্টি মানে কি? মানে হচ্ছে ত্রিভুজের যতগুলো কোণ আছে সবগুলো কোণ যদি আমরা যোগ করে তাহলে হয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে ত্রিভুজ কটা আছে? আরে একটা ছোট তিনটে না এর বাইরে n মানে একটা ছোট করে n মানে সুসংখ্যা আমরা করি না কি কথা বলবা প্রিয়াংশু বলো তো একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি মানে কত বর্গ? 2 সমকোণ। তার মানে কি একটা ত্রিভুজে 180 ডিগ্রি n মাইনাস 2 খানা ত্রিভুজে n মাইনাস 2 * 180 ডিগ্রি 180 ডিগ্রি মানে কত সমকোণ? 2 180 ডিগ্রির জায়গায় কি লিখবো? 2 সমকোণ হলো। আচ্ছা 2 থেকে আমরা আগে দিয়ে দিলাম তাহলে 2 * n মাইনাস 2 সমকোণ হবে। এটাই প্রমাণ করতে বলেছিল প্রমাণিত। তুমি জানো বিশেষ করে দাদা অঙ্কনে যে অবধি লিখেছো ওই অবধি লিখে হবে তো? হ্যাঁ ওটা তো আমি ভাষাটা লিখলাম জাস্ট অঙ্ক হয়ে গেছে ওই বেশি যে কত লিখতে হবে সূত্র লিখেছে টুইটে এর বাইরে সূত্র ছিল না ভাই আরে না দিচ্ছি আমার কাছে বলো এই সূত্র লিখেছিলে সূত্র যে নোট দিল ওখানে লেখা ছিল অন্তঃকোণগুলো সমষ্টি টুইটে এর বাইরে 2 সমকোণ ও 2 টাকা আগে দিয়েছিল ঠিক আছে আচ্ছা এই ছবিতে কারো কোনো সমস্যা আছে? এই উপপাদ্যটা তোমাদের বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য প্রায় প্রত্যেকবারই আছে প্রায়। টাইম না দেবো অন্যভাবে আঁকতে যেমন আছে যেভাবে বলে সেভাবে আঁকবা। আচ্ছা উপপাদ্যটা যদি লেখালেখি ছোট করতে হয় না না শোনো যদি এই উপপাদ্যটা ছোট করতে চাও তাহলে এর একটা পদ্ধতি আছে। পদ্ধতি হচ্ছে এইটা তোমরা এই যে এখানে এতগুলো আছে না এই এতগুলো লিখবা ধরো ই পর্যন্ত করলে ই পর্যন্ত করে এখানে ডট ডট দিবে হয়ে গেল। তাহলে এখন কি বলবা? তাহলে প্রথমে প্রদত্ত অংশে কি বলবো? বহুভুজের নাম কি? ওই এর পাশে এ বি সি ডি ই তাহলে এ বি সি ডি ই ডট ডট এইটুকু ডট হলো তাহলে আর লিখতে হবে না এইটুকু আর লাগবে না এইটুকু আমাদের বহুভুজের হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা বই দিয়ে এতগুলো দিয়ে দেবে তাহলে তাহলে ওই অবধি দিতে হবে বইতে ওখানে কোশ্চেনে শুধু এইটুকুই দেবে ও। তুমি বহুভুজ ছোট করে রাখো তাহলেই তো হয়ে গেল। ওহো বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এ বি সি ডি ই ডট ডট হলো হচ্ছে আমাদের n সংখ্যক অবশিষ্ট বহুভুজ। প্রামাণ্যতা কি বলবো? আমাদের n সংখ্যক বাহুভুজের n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 * n - 2 সমকোণ সব লিখে দেওয়া আছে। অঙ্কনে গিয়ে দেখো অঙ্কন ছোট হয়ে যাবে। কি লিখবো? এসি এডি এই ডট ডট কর্ণকে অঙ্কন করা হলো হয়ে গেছে। তারপরে কি লিখবো? প্রমাণে গিয়ে সেই একই কথা বলতে হবে। কি বলতে হবে? এসি এডি এই কর্ণগুলি যুক্ত করার ফলে বহুভুজের ভেতরে n - 2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে। তারপরে লাইনে কি লিখবো? এ বি সি ডি ই ডট ডট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি ইকুয়াল টু n - 2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি ইকুয়াল টু। বোঝা গেল? হ্যাঁ তুই যদি ছবিটা এইটুকুনি করো তাহলে একটুখানি লেখাটা কমে যাবে। পুরো বললে আচ্ছা কিন্তু এখানে না যে কটা 5টা লিখেছে 5টা কম যাবে। বল দা দেখতে বল সামনে করবে অঙ্কনে শুধু তিনটে না স্যার মানে এইটুকুনি না আছে। এরপরে ভাষা লিখতে হবে কর্ণগুলি যুক্ত করা হবে। প্রদত্তটা এইটুকুনি লিখলে হবে কিন্তু ছবিটা তাহলে এইটুকুনি আঁকতে হবে। ও দাদা এই প্যারাটা মেয়ে বসে দেখো এখানে সামনে শর্ট ফর্ম দেয়া আছে ঠিক আছে সামনে শর্ট ফর্ম দেখো তো রাত্রেবেলা মানুষের কাজ অনুসারে কাজ করে। যেমন আমার একটা দাদা আছে সে নাইট ডিউটি করে রাস্তায় কাজ করে রাস্তা বানাচ্ছে না নাইট হিন্দি আহেরি আসলে কি করে যদি সে
আমাদের ক্ষেত্রে স্বাভাবিক আমরা বলে হচ্ছে নন্দিনী রোজ একটা জিনিস থাকবে তুমি আনি ঠিক আছে পেজ নাম্বারটা কত ছিল? 200 মনে করি মনে করি মনে থাকে পিঙ্ক কালারের বললাম পিঙ্ক লাল নেই সবুজ আছে নিবি লাগবে এই বাড়ির কাজ হচ্ছে এই উপপাদ্যটা খুব ভালো করে মুখস্থ করে লিখে আনবা তাই দাদা ঠিক আছে আমি দ্বিতীয় আগেরটা প্র্যাকটিস করতে আর দিলাম না এটাই ভালো করে করবো আগেরটা বলে? আগে যে আগে ওটা বলে কি এক্সাম না তোর পেনের কানে কি শেষ হয়ে যাবে সেটা তো বলছে এটা আমরা দাও এটা এমনি আমার বাড়ির পাশে আরে দাও আমি দাগাবো তাদের দাও বই দেখতে আমার বই দেখতে হবে না এই তোর আগে দিয়েছিস তুই আগে দিন আসিস তাহলে তোর আগে শুনতে পেলাম না আচ্ছা আগের ক্লাসে আমাদের কত হয়েছিল এটা শেষ হয়ে গেছে আচ্ছা আজকে তাহলে হচ্ছে হাইড্রোজেন গ্যাস বানাতে হবে আচ্ছা এই হয়েছে না পেজ নাম্বার 243 আজকে হচ্ছে হাইড্রোজেন গ্যাস হ্যাঁ হাইড্রোজেন গ্যাস বানানো খুব সহজ তৈরি করো তোমরা বাড়িতে বানাতে পারবে খুব সহজে ও বেলুনের হাওয়া ছাড়তে হবে ও আচ্ছা পুলিশের হাতে বুঝে নি তো ব্যাগে ট্যাগের মধ্যে রাখবো না শর্টে
কোথায় কিনতে পাওয়া যায় গো? হবে না বাড়ি বাড়ি জিঙ্ক পাওয়া যাবে, জিঙ্ক মানে দস্তা তো ইয়েতে পাওয়া যাবে আমাদের এখানে 253 জিঙ্ক হচ্ছে ইয়েতে পাওয়া যাবে ঠিক আছে, ভালো, আমি তো পারতাম। দোকানে তো সবসময় নিলে পাওয়া যায় ইয়েতে পাওয়া যাবে, শুনুন দস্তা পাওয়া যাবে হচ্ছে যেখানে হচ্ছে কাঁসা পেতলের জিনিসপত্র তৈরি করে সেখানে পাওয়া যাবে। আমি অনেক ধরে খুঁজছি গোবিন্দপুরে একটা খবর পেয়েছি। দাদা আমার ফোন করে হয়ে যাবে সবার প্রথমে বলবে খুঁজছি সেটা কত দেবে দাদা বলো 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 243 পাতা বার করো দাদা। এক চুপ কর না সঙ্গীতা, সবসময় কি সব সবার প্রথম প্রশ্ন দেখো লেখা আছে হাইড্রোজেন আমাদের কি কি কাজে লাগে? বাতাসে সবথেকে বেশি কোন গ্যাস? হাইড্রোজেন নাইট্রোজেন। এ বলো হাইড্রোজেনের ব্যবস্থা শোনো, হাইড্রোজেনের বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রোজেন একমাত্র মানে এক বাতাসের থেকে ভারী। ভুল বললাম? হাইড্রোজেন বাতাসের থেকে হালকা, অক্সিজেন ভারী। আচ্ছা তাহলে এক নম্বর কি হাইড্রোজেন বাতাসের থেকে হালকা। আচ্ছা এবার একটা কথা বলো তো, হাইড্রোজেন যদি কারোর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে তার জারণ ঘটবে না বিজারণ ঘটবে? তাহলে প্রশ্ন হচ্ছে এই জন্য হাইড্রোজেনকে ব্যবহার করা হয় হিসেবে প্রথমত বিজারক হিসেবে। এক নম্বর কি হাইড্রোজেনকে বিজারক হিসেবে ব্যবহার করা হয়, এক নম্বর। দুই নম্বর শিল্প কারখানায় ভালো করে শোনো, অ্যামোনিয়া প্রস্তুতিতে অ্যামোনিয়া কেন প্রস্তুতি করতে হবে? দেখবে যে মাঠে ঘাটে চুপ থাকো কোশ্চেন করবো না, মাঠে ঘাটে দেখবেন ইউরিয়া ব্যবহার করা হয়। ইউরিয়ার একটা বিশেষ উপাদান কি? হাইড্রোজেন। ঠিক আছে ওই কারণে। আচ্ছা এরপরে চলে আসে হচ্ছে ওই অ্যামোনিয়া কি কাজ? হ্যাঁ বলো অ্যামোনিয়া কি কাজ? আগে অ্যামোনিয়া। আচ্ছা এরপরে শোনো, এবার পদ্ধতিতে অ্যামোনিয়া পদ্ধতিতে এটা ব্যবহার করা হয়। কোন হচ্ছে অ্যামোনিয়া থেকে অনেক কিছু তৈরি করা হয়, যেমন ইউরিয়া। এবার একটা পদ্ধতি ক্লাস 10 এ পড়ো। আচ্ছা ইউরিয়া, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এছাড়াও প্রয়োজনীয় সার এবং বিভিন্ন প্রয়োজনীয় শিল্পে আচ্ছা নাইট্রিক অ্যাসিড, তাই না? HNO3 H2SO4 দেখো তো ভালো করে, যে কোনো অ্যাসিডের সামনে কি থাকে? H হাইড্রোজেন থাকে। তাহলে হাইড্রোজেন ছাড়া কোনো রকম অ্যাসিড তৈরি করা সম্ভব নয়। তাহলে অ্যাসিড প্রস্তুতিতে বা অ্যাসিড শিল্পের ক্ষেত্রে হাইড্রোজেন বিশেষভাবে প্রয়োজন। কার্বন পড়ানো কার্বন আছে পরে আছে। আচ্ছা এবার হচ্ছে রকেটের জ্বালানি হিসেবে কিন্তু হাইড্রোজেন ব্যবহার করা হয়, কিন্তু তরল হিসেবে লিকুইড, মানে প্রেসারে রাখা হয়, গ্যাসে ছাড়া হয় হাইড্রোজেন। এরপর হচ্ছে উদ্ভিজ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট প্রস্তুতিতে হাইড্রোজেন লাগে, মানে বনস্পতি মানে বলছি বাজারে যে ডালটা পাওয়া যায় ঘিয়ের মতো হয় সাদা কালারের, খাওয়া খুব খারাপ, সেটা ডালটা। সেটা ঠিকই বলে বাড়িতে বাবাকে জিজ্ঞেস করবা কি জিজ্ঞেস করবো? ওই বড় ডালটা ছিল, ঘিয়ের মতো হয়। আচ্ছা 5 নাম্বার কোশ্চেন, সরি 5 নাম্বার পয়েন্ট, বিভিন্ন জৈব যৌগের প্রস্তুতিতে হাইড্রোজেন লাগে। এরপর চলে আসছে যে হাইড্রোজেনের ভৌত ধর্ম। 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার কোশ্চেন দেখো হাইড্রোজেনের ভৌত ধর্ম। আচ্ছা 1 নাম্বার কোশ্চেনে যে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টের মধ্যে 4টে পয়েন্ট বললেই হবে, প্রথম 4টে হয়েছে। তুই বই আনো নি শেখর, দেখে বই নেই নিয়ে আসো, ঠিক আছে। শর্ত ছিল হাইড্রোজেনের ভৌত ধর্ম। প্রথম ধর্ম কি? হাইড্রোজেন বাতাসের থেকে হালকা। 2 নাম্বার হাইড্রোজেন সাধারণত বর্ণহীন গন্ধহীন স্বাধীন গ্যাস। 3 নাম্বার হাইড্রোজেন বায়ুর চেয়ে 14.4 গুণ হালকা। এখানে ভুল লেখা আছে, কেবল লেখা আছে না হাইড্রোজেন সবথেকে হালকা গ্যাস ও সবচেয়ে হালকা মৌল। এখানে লেখা আছে এর চেয়ে বায়ু প্রায় 14.4 গুণ বাড়ে, ঠিকই আছে বায়ু, ঠিক আছে। হ্যাঁ খেয়াল রাখতে হবে। হাইড্রোজেন জলে অদ্রাব্য, হাইড্রোজেন জলের মধ্যে মেশে না, কিন্তু দেখো জল হাইড্রোজেন দিয়ে তৈরি হয়। 4 নাম্বার হাইড্রোজেন কি? কার্বন ডাইঅক্সাইড মেশে। আচ্ছা হাইড্রোজেন দহনের সহায়ক, মানে কি আগুন জ্বলতে পারে অক্সিজেনের সাহায্য নিয়ে। হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে, এইটা সবথেকে ইম্পর্টেন্ট। হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রথমত হাইড্রোজেনের চিহ্ন H, তাই তো? এখন হাইড্রোজেনের প্রথম আইসোটোপ যেটা সাধারণ বলা হয় যেটা কি H11, মানে প্রোটন একটা আর নিউক্লিয়াস মধ্যে নিউট্রন নিয়ে দেয়, প্রোটন একটা, ভর সংখ্যা এক। আচ্ছা H11। এরপর হচ্ছে H12,
এরপর হচ্ছে H13 এদের তিনটে নাম আছে, নাম মুখস্থ রাখতে হবে। প্রথমটার নাম প্রোটিয়াম, দ্বিতীয়টার নাম টয়টেরিয়াম, তৃতীয়টার নাম টয়টেরিয়াম না ক্রিসিয়াম বা টিটিয়াম। টয়টেরিয়াম টয়টেরিয়াম আচ্ছা পরে আচ্ছা তোমরা তোমাদের বইতে একটা নোট লেখো তো। বইয়ের উপরে ফাঁকা জায়গা আছে, এটা কার বই গো? এই শোনো, বইয়ের উপরে না এইটা লেখো, H11 লেখো, ছোট করে লিখো। H11 লিখে কি লিখবা? প্রথমে লিখবা কি? প্রোটিয়াম। লিখো। হ্যাঁ লিখছি, হ্যাঁ লিখবা। 1 নম্বরের উপরে না, উপরে যে ফাঁকা জায়গা আছে বইয়ের এখানে দেখো প্রোটিয়াম। এরকম লিখবো। তারপরে H12 তোমরা পাশাপাশি লেখো, যেখানে ধরো সেখানে লেখো। টয়টেরিয়াম, টয়টেরিয়াম ড্রয়ের অপরা নেই। H13 ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। তারপরে কি বললে দাদা? প্রোটিয়াম, টয়টেরিয়াম, তারপরে ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। এটা একটা প্রশ্ন এসেছিল। হ্যাঁ মানে মনে করো যে ট্রিটিয়াম, এটা নষ্ট হয়ে গেছে। অমৃতা লিখেছো? এভাবে বাড়ি গিয়ে লিখবা। দেখি পড়ে তোলো। এগুলো কি করবো না ঘরে গিয়ে? প্রিয়াংশু বইতে তো লিখবা। চকলেট দাও। এখন তো সবারই বলা হবে আমাদের বলো এদিকে কি বলে সবাই তো সমান বয়সে সমান। চারের কোশ্চেনটা দেখো, এত লেখনি কেন? লিখে দিলাম। হ্যাঁ বলেছি। এই চারের কোশ্চেনটা দেখো, হাইড্রোজেনের রাসায়নিক ধর্ম উল্লেখ করো। দেখো, এখানে সবার প্রথমে দেখো 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে? হাইড্রোজেনের অণু H2। হাইড্রোজেনের একটা অণু কি? H2। আর পরমাণু এর ব্যাপারে যে H2 কে যদি আমরা প্রচন্ড তাপ দিই তাহলে এটা পরমাণুতে বিভাজিত হয়ে যায়, সেটাকে আমরা বলি কি পারমাণবিক হাইড্রোজেন। যদিও আজকের দিনে এই কনসেপ্টটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, আগের দিনে এই কনসেপ্টটা ছিল। আচ্ছা এরপরে কেন এখন বাদ দিলে অন্য কিছু মডার্ন কনসেপ্ট চলে এসেছে। অন্যভাবে এগুলো কি সব করতে হবে দাদা? কোনটা? এই চারগুলো না না, এখানে যেটা পড়বে সেটা আমি বলে দিচ্ছি। বলো দাদা। এরপরে চলে আসো 6 নম্বরে, মানে 4 পয়েন্ট নাম্বার 6। এবার এখানে কতগুলি ধাতু, বিশেষ করে লোহা, প্যালাডিয়াম, প্লাটিনাম প্রভৃতি সাধারণত H2 গ্যাসকে অধিশোষণ করতে পারে। মানে দেখবা যে জলের মধ্যে যদি এটা পাথর, নরমাল পাথর কালো কালো হয়, জলের মধ্যে ফেলে দেবা, দেখবা যে কিছু কিছু বিন্দু বিন্দু বুদবুদ বেরোচ্ছে। বলছো যে কেন কি জল শোষণ করে? কয়লা তো হয়। ব্যাপারটা কি হচ্ছে কি, যে কোনো পদার্থের গায়ে কি লেগে থাকে? বাতাস লেগে থাকে। এটাকে বলা হয় কি? অন্তর্বৃতি। হ্যাঁ, এই ঘটনার নাম কি? অন্তর্বৃতি। তা যখন যে জলে ফেলে দিই তখন কি হয়ে যায়? বাতাসটা বাইরে বেরিয়ে চলে আসে। ঠিক আছে? তাহলে এমনই বলা হচ্ছে কি, সবথেকে মনে রাখবো যে দামি দামি ধাতু প্লাটিনাম, প্যালাডিয়াম, কিন্তু লোহাটা তো দামি না। সোনার উপর সোনার বইতে আসে না, দেখতে হবে, এটা তো দেয়নি। তাহলে এই ধাতুগুলোর গায়ে কি হয়ে যায়? হাইড্রোজেন গ্যাস আটকে থাকে। এই ঘটনার নাম কি? অন্তর। আচ্ছা এই ঘটনার নাম হচ্ছে অধিশোষণ। বলা হচ্ছে অধিশোষণ। একে উত্তপ্ত করলে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসে, এই ঘটনার নাম হচ্ছে অন্তর্বৃতি, মানে অন্তর্বৃতি। আচ্ছা কোনো মৌসুমি বলবে, কোনো ধাতুর গায়ে হাইড্রোজেন গ্যাস
শোষণ হয়ে আছে এই ঘটনার নাম অধিশোষণ। তুমি বই দেখার নাম দেখে কি সব নাম দেখছো খাতায়, তাই না? দেখছি মানে ম্যাম। একটা লিমিটেশন আছে, পড়ার সময় পড়ো, ওইসব পড়ার সময় ওইসব পড়ো, সব কিছু টাইম আছে, ওটা ব্যাগে ঢোকাও। আচ্ছা এরপরে এই গ্যাস এইটাকে যদি আমরা তাপ দিই তাহলে কি হয়ে যাবে, গ্যাসটা উড়ে চলে যাবে, সেই ঘটনার নাম কি অন্তর্দীপ। তাহলে যদি কোনো ধাতুর গায়ে শোষণ হয়ে থাকে সেটা বলবো কি অধিশোষণ, আর যদি সেটা গরম করলে গ্যাস উড়ে চলে যায় সেটা আমরা কি বলবো অন্তর্দীপ। আচ্ছা এরপরে চলে আসছি যে 5 সক্রিয় বা পারমাণবিক হাইড্রোজেন কাকে বলে? ওই একই কথা, এই হাইড্রোজেন দ্বিপরমাণুক হয়, ওকে যদি 2000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয় তাহলে ও ভেঙে যায়, এক একটা করে পারমাণবিক হাইড্রোজেন। এবার দাদা একটা কোশ্চেন দাঁড়াও। এই চারের কি শুধু ছয়টাই করতে পারবে? চারে শুধুমাত্র 6 এর পয়েন্টটা পড়বে। পেজ উল্টে নাও, 244 পাতায় চলে আসো। ছয়টা দিলে হবে না? কোনটা? ছয়। না 6টা লাগবে না, চারের পয়েন্ট নাম্বার 6 বলেছি। হ্যাঁ খেয়াল রাখো। হ্যাঁ এরপরে চলে আসবো হচ্ছে 8 হাইড্রোজেন। হ্যাঁ আর ক্লোরিন গ্যাসকে সূর্যের লোকে রাখলে কি ঘটে? হাইড্রোজেন আর ক্লোরিন মিশে গিয়ে কি তৈরি করবে? এইচ আর সিএইচসিএল তৈরি করবে। আচ্ছা এরপরে এবার সূর্যের আলো রাখতে তাহলে মিশবে না। সূর্যের হলো অনুঘটকের কাজ। হ্যাঁ কিছু কিছু প্র্যাকটিক্যাল আছে করাবো। এখন করালা? পড়াতে এই খালি প্র্যাকটিক্যাল করাবা? জাগো জাগো। আচ্ছা এরপরে চলে আসো 9 নাম্বার কোশ্চেন। দেখো 9 নাম্বার কোশ্চেন পড়তে হবে কোন কোন বলে দিচ্ছি। 9 নাম্বার কোশ্চেনে বলছে কি কোন শর্তে নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে? কি হবে 200 বায়ুমণ্ডলীয়, আমি বলে দিচ্ছি, 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লৌহ চূর্ণ অনুঘটক। তোমাকে শুধু মুখস্থ রাখতে হবে লৌহ চূর্ণ অনুঘটকের কথাটা। 9 দাগাবো? 9 দাগাবা কিন্তু পড়তে হবে শুধুমাত্র লৌহ চূর্ণ অনুঘটক। বল কত টাকা? লৌহ চূর্ণ অনুঘটক এইটুকুনি দাগাবো। আর কি থাম আমি মানে হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করার ক্ষেত্রে মানে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করবে, এই ক্ষেত্রে অনুঘটক হিসেবে কি ব্যবহার করবে? উত্তর হবে কি লৌহ চূর্ণ। এই যে এবার হলো। ওই যেটা আগে বললাম কাজটা একটু বড় হয়। আচ্ছা এরপরে এই অ্যামোনিয়া গ্যাসটা কেমন? হাইড্রোজেন আর নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হলে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস হয়। আগে একদিন শুকিয়েছিলাম মনে আছে তো? নন্দিনী এসেছিল। হ্যাঁ নন্দিনী আমরা স্কুলের বাথরুমের বাথরুম বাথরুমে তো সবাই জানো অ্যামোনিয়া। পাবলিক আচ্ছা, বাথরুমে ওইটাই দিচ্ছি। আর এখানে সমীকরণটা একটু মুখস্থ রাখো। হ্যাঁ N2 + 3H2 থেকে 3NH3 হলো এটা। বাড়ি আর দাও। অ্যামোনিয়ার সংকেত কিন্তু পরীক্ষায় আসবে NH3। এরপর চলে যাচ্ছে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর লেখা আছে কি হলুদ বর্ণের গলিত সালফারের মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করলে পচা ডিমের 10 নম্বর কোশ্চেন বলেছি, ভালো করে পড়ো। আচ্ছা এখানে মুখস্থ করতে হবে কি পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস আর হচ্ছে H2 হাইড্রোজেন সালফাইড গ্যাসের সংকেত। ঠিক আছে লাস্টের লাইন চলে আসো। কথা বলো না, জাগিয়ে না, যেটুকুনি বলছি এটুকুনি পরীক্ষা আছে। পচা ডিমে দুর্গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস হয়েছে, তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ কেমন? পচা ডিমের মতো সেন্ট। এখন গণনা মুছতে হচ্ছে এইভাবে দেখো। সমীকরণ পড়বো না, শুধু সংকেত করবে। এই যে বাপের জন্য তো সব। আচ্ছা এরপরে 13 নম্বর কোশ্চেন। এখানে দেখো ভালো করে দিয়েছে। অন্তর্ধৃত হাইড্রোজেন বলতে কি বোঝো? সাধারণ হাইড্রোজেনের তুলনায় সক্রিয়তা বেশি না কম? উত্তর হচ্ছে কি প্লাটিনাম, প্যালাডিয়াম, লোহা, কোবাল্ট, নিকেল। আচ্ছা এইখানে ভালো করে মুখস্থ করার জায়গা আছে, চুপ থাকো। আয়রন, কোবাল্ট, নিকেল এই ধাতুগুলোকে কি বলা হয় বলো তো? আয়রন, কোবাল্ট, নিকেল এই ধাতুগুলোকে কেমন ধাতু বলা হয়? কোন কোশ্চেনটা? এগুলো বলে চৌম্বক ধাতু, মানে চুম্বকের দ্বারা আবেশিত হয়। ঠিক তাহলে মুখস্থ করো চৌম্বক ধাতুগুলো কিন্তু সাধারণ উষ্ণতায় হাইড্রোজেনকে অধিশোষণ করে রাখে। এটা মুখস্থ রাখো। আচ্ছা এখানে পুরোটা বলবো। ওটা দাদা এইটুকুনি মনে রাখলে হবে না, পরে পেতে 4 6 কোনটা? তো ওই যে তো বই পেছে দিয়েছে কোনটা? কি
কোন বার বললি না? এর ছিঁড়ে দে। কোশ্চেন নাম্বার 13 বেরিয়েছে লাস্ট আর উপরে মলার দাও না কেন এর আগে দিয়েছে না ছিঁড়ে ফেলেছে বলে না আমাকে বলে নয়ের পরে কোনটা দিল? মনে করো ওর সঙ্গে গল্প করো মুখ নিয়ে খেলা করো তারপর তোমার নয়ের পরে কোনটা দিল? ক্লাস ক্লাসে বসে আড্ডা মারবে আবার জিজ্ঞাসা করবে যে নয়ের পরে কোনটা কখন গল্প করলাম? ছবি তুলে রাখো। নয় পর 13 নয়ের পর 10 এর পেজ না তাহলে বিশ্বাস করি। তাই বাকি আচ্ছা এরপরে চলে আসো হচ্ছে 16 সমতা বিধান বাচ্চারা করে এগুলো টেক্সট বইয়ের প্রশ্ন মনে দিচ্ছি আচ্ছা সমতা বিধানে তোমাদের এইবারকার সিলেবাসে আগেও তো ছিল এবারকার কি বলতো সমীকরণ একটু মুখস্থ রাখতে হবে। যেমন দেখো যেমন দেখো লেখা আছে mg+2hcl কি লেখা আছে mg+2hcl প্রশ্ন হচ্ছে এইটা পুরো এই সেল আছে শুধু হয়েছে হলো কেউ শুরু এই শোনো বিষয়টা হচ্ছে যে একটু যদি মুখস্থ রাখবে কি কোনো ধাতু যদি কোনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হচ্ছে এই যে হাইড্রোজেনটাকে সে কি করে মুক্ত করে দেয় এবং সেখানে সে যুক্ত হয়ে যায় মুক্ত করে যুক্ত এটা বলা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া এইচ কে তাড়িয়ে দিচ্ছে দিয়ে নিজে যুক্ত হচ্ছে তাই এখানে তৈরি হবে কি MgCl প্লাস H এর প্রবলেম হচ্ছে যে এই তো একা পরমাণু এত বেরোতে পারবে না তাহলে এখানে হাইড্রোজেন দুটো থাকবে H2 আর এখানে হবে Cl এরকম করতে হবে ঠিক আছে এই যে MgCl হয় এগুলো বোঝা গেল এইভাবে তাহলে কি বললাম ধাতুর সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করলে হাইড্রোজেন কি হয়ে যায় মুক্ত হয়ে যায় Mg2+ আর Cl- হয় তাই জন্য ঠিক। আজকে অ্যালুমিনিয়ামের সঙ্গে হাইড্রোজেন HCl তো দেখাবো অন্য একটা দেখাবো আর আচ্ছা এটা ওটাই দেখো কোনটা ওটা মানে খুব ভালো করে হয় না সভ্যভদ্রভাবে বলতে চাই আমি তো এবার অসুবিধা হবে মানে ও পুটু করে হয়ে যায় প্রবলেম এই যে এরপরে আর প্রশ্ন একটাই কি বললাম কোন ধাতু যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন সেই হাইড্রোজেন মুক্ত করে নিজে যুক্ত হয়ে তাহলে যায় অ্যাসিডের উল্টো কি জিনিস ক্ষার তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে আমাদের একদম চিরকালীনের ভালো ক্ষারের নাম কি বলেছি NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ এর সঙ্গে যদি আমরা অ্যালুমিনিয়ামের বিক্রিয়া করাই তাহলে কি তৈরি হবে প্রথমত এই যে হাইড্রোজেন রেডি কি হয়ে যাবে মুক্ত হয়ে যাবে এক্ষেত্রে যেটা তৈরি হয় সবার প্রথমে সেটা হচ্ছে কি NaO আর L মিলে একটা জটিল যৌগ তৈরি করে যার নাম হচ্ছে সোডিয়াম মানে Na2 AlO এই তো 2Na AlO2 প্লাস 3H2 প্লাস 3H2 3H2 এটা উপরে দিকে উঠে যাবে এটাই করো এটা উপরে দিকে উঠে যাবে এটা গ্যাস তো উপরে উঠে যাবে আচ্ছা এখানে H কটা আছে বলো তো 3 দুগুণে 6টা তাহলে এখানে Na কটা থাকবে 6টা থাকবে তাহলে Na যদি 6টা থাকে তাহলে 2Na বলেছে তাই তো তাহলে এখানে কত লিখতে হবে সমতাবিধান করতে গেলে কটা 6টা লাগে আচ্ছা এরপরে যাই হোক, এখানে 3টা আর এর কটা লাগছে 3টে এর লাগছে কি করে এটা 6টা হলো এই তো তাহলে অক্সিজেন 3 দুগুণে 6টা অক্সিজেন 6টা সোডিয়াম দেখো 3 সোডিয়াম কটা 3টা এখানে 4 6টা 3 তাহলে এখানে 6টা এই 2 নেই হ্যাঁ তো আছে। 2 নেই তো আছে 6টা আচ্ছা এরপরে কটা H3H2 কটা হলো হাইড্রোজেন কটা হলো আচ্ছা এরপরে হচ্ছে দেখো জলের সঙ্গে বিক্রিয়া H2O এর সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া অ্যালুমিনিয়ামের সঙ্গে H2O এর বিক্রিয়া আচ্ছা H2O কিন্তু ফুটন্ত মানে ঠান্ডাতে রাখলে হয় না যখন গরম থাকে তখন হয় সেই বিক্রিয়াতে কি হবে না এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে LOH whole 2 NOH whole 2 আচ্ছা অ্যালুমিনিয়ামের সঙ্গে Al2O3 whole 3 Al2O3 প্লাস হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে তো বেড়ে যাচ্ছে ওটা পিঠে দেবো খুব ঠান্ডা লাগছে ভাই হ্যাঁ বলো ঠান্ডা লাগছে আমার আমার বাড়ি করে ওটা আমার জ্বর এসছে ওটা আমার জ্বর এসেছে দেখো ওটা আমার জ্বর এসেছে খুব করে ওটা জ্বর এসেছে দেখো কুকি জ্বর ওটা এসেছে side এ কম হওয়া সর্ব লাগবে। সবার জ্বর এসছে ওটা আমার জ্বর এসেছে কোন ওটা আমার এসেছে লাগাচ্ছি না এ ভাগালে সব জানি না এখানে আচ্ছা এসো না এই বিক্রিয়াগুলো একটু একটু করে মুখস্থ রাখো তাহলেই হবে
এরপরে এগুলো আচ্ছা এমন একটা বই দিয়েছে না সামনে সব ঝোলে কি বলবে সামনে চলে আচ্ছা এখন বলবে হচ্ছে হাসির কি আছে? অর্পিতা উত্তর দাও প্র্যাকটিক্যাল করাবে না ট্যাকেল করো অর্পিতা বলো জল থেকে আমরা হাইড্রোজেন কিভাবে পেতে পারি পারবো না। তোমাকে যদি আমি 1 গ্লাস জল দিয়ে দিই তুমি কিভাবে সেখান থেকে হাইড্রোজেন তৈরি করবে এবারে আমি পারবো না। আমি পারবো না দাদা। জলকে ফুটে জলীয় বাষ্প করে হাইড্রোজেন তৈরি না ওরা মন বলো কুচি কুচি আরে মানে ফুদাই না জল থেকে কখন ভালো করে শোনো কোন পদ্ধতিতে জল থেকে হাইড্রোজেন আর অক্সিজেন ভাগ হয়েছে বিজয় পথে জলের মধ্যে কোন জিনিস দিলে হাইড্রোজেন আর অক্সিজেন ভাগ হয়েছে ছোটবেলায় পড়েছো? সোডা। উত্তর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ জলের মধ্যে যদি তড়িৎ চালনা করা যায় তাহলে একটা তড়িৎ দ্বারা হাইড্রোজেন তৈরি হয় একটা তড়িৎ দ্বারা অক্সিজেন তৈরি হয়। ওঠে রুল দিয়ে না দাদা। আচ্ছা এরপরে প্রচুর বিক্রিয়া দিচ্ছে এত বিক্রিয়া করতে হবে ষোলোর পর আর কোনটা বলো? মার্কাপ তো বাদ দেওয়া আছে ষোলোর পর কোনটা বলো? ওরা জয় করতে দিতো কি হয়েছে আচ্ছা শোনো এরপরে চলে আসছে 246 পাতা মানলো দাদা 246 পাতায় দেখো লেখা আছে যে পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি সংক্রান্ত নিম্নলিখিত তথ্য আচ্ছা শোনো সাধারণত ল্যাবরেটরিতে হাইড্রোজেন গ্যাস তৈরি করার জন্য জিঙ্ক আর H2SO ব্যবহার করা হয় কিন্তু আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কস্টিক সোডার সাহায্যে কস্টিক সোডা। কস্টিক সোডা সংকেতটা কি বেরোচ্ছে? কস্টিক সোডা। এনিওয়ে ক্যাটাগরি আমি দিইনি দাদা মারছে না অত কিছু দাদা মারছে অনেক মারছে অনেক মারে না আচ্ছা বার করো 25 নম্বর কোশ্চেন দেখো পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস তৈরি করার পর সেটা চিনব কি করে সেটার মধ্যে আমরা যদি কোনো একটা আগুন ধরে আনার চেষ্টা করি দেখবো যে ওটা নীল শিখায় বা নীলাভ সবুজ শিখায় চলছে তো সমস্যা হচ্ছে যে এই আলোর মধ্যে যেটা আমার দেখা যায় দেখা যায় যদি বেশি বেরোনো হয় তাহলে তো বেশি ভালো হবে। দেখো বল আচ্ছা 29 নম্বর কোশ্চেন দেখো আচ্ছা 29 দেখো 19 দাস বলো তুমি নিচে যাবা লাস্ট কোশ্চেন তুই তো এমনিই যাও ঘুরতে কোনোদিন তো বলো কাজে যাই না ঘুরতে যাই আজকে ঘুরতে যাই। আচ্ছা শোনো এরপরে তোমাদের হচ্ছে কতগুলো কোশ্চেনের কতগুলো অংশ আমি দাগে দিলে ওগুলো একটু মুখস্থ করে বেশি করতে হবে যেমন 16 নম্বর কোশ্চেনে দেখো অনেকগুলো বিক্রিয়া দিয়েছে আওয়াজ করে না ওই দিকে মারছে দেখো মারো 16 নম্বর কোশ্চেনে অনেকগুলো বিক্রিয়া দিয়েছে না তার মধ্যে মুখস্থ রাখবে 1 আর 4 নন্দিনী আওয়াজ না 16 1 আর আইভি 16 1 আর আইভি হয়ে গেছে 17 দেখাবো 17 শুধুমাত্র 2 17 2 পড়বা 18 দাদা বলো তুমি দাও রে বাংলায় না আচ্ছা না না 18 হচ্ছে পড়বা হচ্ছে শুধুমাত্র এল দিয়ে যেটা আছে 18 একটা 18 আচ্ছা আইভি একটা আর ভি একটা 18 4 আর 5 দৈতপ্ত মানে আচ্ছা ওই কামারশালায় দেখবা যে লোহা গরম করে পুরো লাল করে ফেলে অমৃত তাই না তাহলে হ্যাঁ লাল করে হ্যাঁ বাড়ি মারে ভালো করে আজকে কিছু যদি কেউ দেখে থাকো দেখবা যে ওই লালের উপর দিয়ে ওর উপর দিয়ে ঝাঁটা দিয়ে জল দেয় দেখবা যে আগুন জ্বলে ওঠে আর কি কি করতে চাই জলটা আগুন জলটা ধোয়া উঠতে গেছে আমি আগুন ধোয়া উঠে ওটা হ্যাঁ আমি দেখেছি আচ্ছা ব্যাপারটা যে আগুন জ্বলে হচ্ছে কেন ব্যাপারটা যে জল আরে এটা খুব মানে উত্তপ্ত চটের বস্তাতে জলে তখনও হয় আমি দেখেছি লিকুইড মতো থাকে না প্লাস্টিক দিয়ে ও আচ্ছা ওটা হয় না ওরা গ্যাস নিয়ে গেলে বসে আমার বাংলায় কাজকর্ম করে আসতে পারো না এমনি আছে এবার শোনো এরপরে
আচ্ছা লোহার রডে মানে উত্তপ্ত লাল কালারের লোহার রডের মধ্যে যদি আমরা জল ছিটাই অল্প অল্প করে বা বাষ্প চালনা করি দেখবো যে সেখানে আগুন সৃষ্টি হচ্ছে বুঝলো যে কেন ব্যাপারটা হচ্ছে কি উত্তপ্ত লোহার রডে যেই বাষ্পটা লাগবে বা জল লাগবে অতিরিক্ত তাপের কারণে সেটা বাষ্প পরিণত হবে যদি বাষ্প নয় বাষ্প হবে আর বাষ্প অত্যাধিক তাপে কি হয়ে যায় রাসায়নিক বিক্রিয়া করে লোহার সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে এবং উচ্চ তাপ এবার হাইড্রোজেন গ্যাস তৈরি হলে বিক্রিয়া করে তাহলে কি হবে সেটা ও পারমাণবিক হাইড্রোজেন এটা দিয়ে আগুন জ্বলে। আচ্ছা দেখো সোডিয়ামকে জলের মধ্যে ফাটালে তোমরা আগেও দেখেছো সোডিয়ামকে জলের মধ্যে যদি আমরা ফাটানোর চেষ্টা করি তাহলে সেটা কি হয়ে যায় আগুন জ্বলে ওঠে কেন জ্বলে ওঠে সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে এখন বিষয়টা হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস এর সঙ্গে প্রচুর তাপও তৈরি করে প্রচুর তাপের ফলে হাইড্রোজেন গ্যাস জ্বলে ওঠে তাই আমরা কি দেখি সোডিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়ামটা সেই রাসায়নিক সক্রিয়তার লেভেল একদম সবথেকে ও জলের ভিতরে কারণ সেখান হচ্ছে দাদা ও দাদা ও দাদা ও দাদা সোডিয়াম হচ্ছে রাসায়নিক সক্রিয়তার ব্যাপারে সবার আগে থাকে সোডিয়াম থেকে অনেক পটাশিয়াম হ্যাঁ ওই তো সোডিয়াম তার পরে আছে আমরা যে ওটা তাতে বাঁচিয়ে করে দিতে আমি করতে হয় ওই ব্যাকটেরিয়া আমাদের করে দাও করতে হবে ওই ব্যাকটেরিয়া করে আমি দাও তাকে সুন্দরভাবে ছাড়তাম আগের হচ্ছে তাও তোমাদের ব্যাচ বন্ধ ক্লাস 9 বন্ধ 8 তো তোমরাই পড়ো আর ক্লাস 6 একবারে 7 7 বছর এগুলো বছর দেখো মেয়েগুলো ভদ্র তারপরে আছে নবোদয় বন্ধ ওরা মেয়েগুলো ভদ্র ওরা আগে থেকে উল্টোপাল্টা করে ওই চিমটি দিল কারণে এই করে ওগুলো বন্ধ করে আচ্ছা হয়েছে এবার হচ্ছে তাহলে ওই ব্যাকটেরিয়া দেখাও দেখো তোমাদের পড়া কিন্তু কমিয়ে দিলাম কোনটা কমিয়েছি সমীকরণগুলো দ্রুত দ্রুত করে করতে বলেছি সেগুলোই করবো হ্যাঁ 29 পড়া আছে পার্থক্য অবশ্যই পরীক্ষায় আসবে পড়া দিই আর টেক্সট বই এখন এইটুকু হাইড্রোজেন এই প্রিয়াংশু ওই ক্যালোরি মডেল মোনোটল ব্যাকটেরিয়া দেখাও আর বড় টাকাটি হ্যাঁ ছুটি হয় তো প্র্যাকটিক্যাল করাবো হ্যাঁ নিচে যাওয়ার অপশন নেই